সালটাও অদ্ভুত, আচ্ছা 1712। তখন নিজেকে একটি মেয়ে হিসেবে দেখলাম আচ্ছা এবং তখন অদ্ভুতভাবে সেটা স্কটল্যান্ড বলে মনে হলো। আচ্ছা মা বাবা দুজনে মিলে খুব ঝগড়া করছেন, মানে ওই লাইফের যিনি মা বাবা, যে নিচে খেলছিলাম, খেলতে খেলতে উপরে চলে গেলাম, দেখলাম যে তারা আমাদের বলছে সরে যাও, এখান থেকে চলে যাও তোমরা। I told you this was going to happen. I've had enough of your cheek. Both of you, get out of দেখি উনি ওখান থেকে একটা বন্দুক তুলে নিলেন, আচ্ছা আমার গায়ে লেগে যায় বন্দুকের গুলি। গুলি। আচ্ছা আর আমার এই লাইফে আমার পুরো বডিটা না শেক করে ওঠে। সেকেন্ড লাইফটা অদ্ভুতভাবে, সেকেন্ড লাইফে আমি যখন পৌঁছই তখন আমার বয়স ওরকম 17-18, আমি একটি ছেলে, কিন্তু ওটা কোন জায়গা আমি দেখতে পাইনি, শুধু 1504 পেয়েছি ওর সালটা। ফটো ফ্রেম টাইপের কিছু একটা ছিল, কাঁচটা ভেঙে যায়। তখন উনি সপাটে দুটো থাপ্পড় মেরেছিলেন, সেটাও কিন্তু আমি এই লাইফে ফিল করতে পারছি। এবারে আমি মানে সবাই এবার মানে কি হলো, হঠাৎ করে দেখি কতগুলো আমার বন্ধু বান্ধব স্থানীয় ছেলেরা দৌড়ে দৌড়ে আসে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তারপর দেখি উনি স্পটেড। লাইফই ফার্স্ট লাইফ সেকেন্ড লাইফ দুটোই কিন্তু আনন্যাচারাল ডেথ। আচ্ছা থার্ড লাইফে যখন অদ্ভুতভাবে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম যে আমি আবার ওখানে মেয়ে। আচ্ছা ছিল যে আমি একটা কিছু হাতের কাছে কিছু একটা পেয়ে যাই, মানে ওই লাঠি জাতীয়, বাট আমি বেধড়ক পেটাই আমার বাবাকে, ওই লাইফের বাবাকে, এবং মানে মাকে বাঁচানোর জন্য পেটাতে গিয়ে দেখা যায় যে বাবা মারা যায়। নমস্কার বন্ধুরা, আমি পার্থ, আর তোমাদের জন্য আজকের এপিসোডে থাকছে পাস্ট লাইফ রিগ্রেশন। আজকে পাস্ট লাইফ রিগ্রেশন যিনি করেছেন, আমার চোখের সামনে তার পাস্ট লাইফ রিগ্রেশন হয়েছে, সে কি ফিল করেছে, তার কি এক্সপিরিয়েন্স, সেটা আজকের এপিসোডে তোমরা জানতে পারবে। কারণ এতদিন ধরে পাস্ট লাইফ কনসালটেন্টরা বিভিন্ন তাদের যে পাস্ট লাইফ থেরাপি হয়েছে সেই ঘটনাগুলো আমাদের সামনে নিয়ে এসছে। আজকে আমাদের পডকাস্ট এপিসোডে যিনি থাকছেন তিনি একজন লাইভ এক্সাম্পল, যিনি পাস্ট লাইফ নিজের দেখেছেন একটা থেরাপিতে, আর যেখানে আমিও প্রেজেন্ট ছিলাম। আর খুব ইন্টারেস্টিং একটা পাস্ট লাইফ ঘটনা। সবার আগে চলে যাবো আজকের আমাদের গেস্টের কাছে, শুভ্রা। শুভ্রা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, পাস্ট লাইফ করার পর আরো বেশি ভালো আছি। তুমি আমাকে একটু বলো যে তোমার পাস্ট লাইফ করানোর পিছনের কারণটা কি ছিল? আমি জন্মার পর থেকে এই পুরো জার্নিটা এত বছরের আমি বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছি। মেন প্রবলেম আমি কিছু আইডেন্টিফাই করতে পারতাম না যে আমার সাথেই কেন ঘটে। আচ্ছা, সবকিছু কাজই কেন আমার লাস্টে গিয়ে পুরোটাই হয়, কিন্তু একটা ভীষণ রকম ভাবে ঝামেলা ক্রিয়েট হয়ে গিয়ে কমপ্লিট হয়। এবং সবচেয়ে বড় কথা, আমার নিজের বাড়ির লোকেরাই আমার শত্রু স্থানীয় কেন হয়ে গেছে, এটা আমি কিছুতেই বুঝতে পারি না। সবকিছুতেই ডিমোটিভেট করা, তোর দ্বারাই কিছু হবে না, তুই এটা পারবি না, সেটা পারবি না, কিন্তু ফাইনালি দেখা যায় যে আমি যেখানে দাঁড়িয়েছি কিন্তু আমি সেখানেই দাঁড়িয়েছি এবং আরো স্ট্রং পজিশনে। তো আমার এটা খুব, তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার এটা খুব জানতে ইচ্ছে করছিল যে আমার পাস্ট লাইফে আমি কি কর্মা করে এসেছি যার জন্য আমি এরকম ভাবে ফেস করছি এই লাইফটা। এটা ভীষণ রকম ভাবে আমার কাছে ট্রমা ছিল, এবং আমি যখন ফার্স্ট লাইফটা করি তার থেকে এইটা বোধহয় আমার 12-13 দিনের একটা জার্নি। আমি পুরো জার্নিটা না এখন ভীষণ ভালো আছি। আচ্ছা, মানে আমি থ্যাঙ্কস টু মানে ভগবান এবং তারপরে তোমাকে, যে তোমার সাথে আলাপ না হলে আমার হয়তো এই যে একটা লাইফের যে একটা এপিসোড আমাদের পেছন দিকে আমরা শুনে এসেছি, কর্ম করলে, ভালো কাজ করলে তার ভালো ফল হয়, আগে কোনো খারাপ কাজ করেছি তার জন্য এটা ভুগছি। কিন্তু আমার একটা জানার ছিল যে আমি এই লাইফে তো জ্ঞান তো কোনো কারোর ক্ষতি করিনি, কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমি কেন এই প্রবলেমটা অল টাইম ফেস করছি, এবং সেটা আমার ফ্যামিলির দ্বারা কেন। ফ্যামিলি তো আমাকে আগলে রাখবে, সেখানে ফ্যামিলি আমাকে সবসময় সব প্রবলেমের মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছে এবং সব পয়েন্টের বন্দুকগুলোর নলগুলো আমার দিকে, হ্যাঁ আমার কাঁধে বন্দুক রেখে চলছে। মানে আমি না কোনো কিছু মেলাতে পারছিলাম না। এবং এই যে লাস্ট 12 দিন আগে আমি যে ফার্স্ট লাইফটা করে জানতে পেরে আমার যেটা খুব সুবিধা হয়েছে, এখন না আমার ওই ব্যাপারগুলো অনেকটা কেটে গেছে।
কিন্তু আমি তো এটা মানে ভীষণ ব্লেস যে আমি পাস্ট লাইফটা করতে পেরেছি, কারণ ঠিকমতো যোগাযোগ না হলে তো আর পাস্ট লাইফ হয় না। আর পাস্ট লাইফে গিয়ে সব কোশ্চেনের আনসার জানাটাও একটা ভীষণ রকম ভাবে দরকার পড়ে, এখন সবসময় হয়তো ইউনিভার্স সেই জায়গাটা ওপেন করে না আমাদেরকে যে আমরা ওটা দেখতে পারি। আমার কিছু যে প্রবলেম গুলো ছোট থেকে ছিল, যে সব সময় কোনো কিছু পেতাম না, মানে দেখা যেত যে শেয়ারিং তো ভীষণ রকম ভাবে করতে হতো, না চাইলেও করতে হতো, কিন্তু যেটা ডিজার্ভ করি সেখানেও পেতাম না। বিয়ের পরে যে প্রবলেমটা ফেস করলাম সেটা হলো বাড়ির দ্বারাই হলো, ওর দ্বারাই কিছু হয় না। মানে শ্বশুর বাড়ি কি বলবে, বাড়ি যে একটা প্রোটেকশন দেয়, বাড়ি উল্টে বলছে না 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 ও এরকম নয়, ও ভীষণই বাজে। কিন্তু আমি কি রিগ্রেট করতে পারতাম না যে আমি কোথায় বাজে, যে যার জন্য আমাকে সবসময় এই মানে এই সমালোচনার মধ্যে পড়তে হতো। সবসময় মনে হতো যে সবাই আমাকে জাজ করছে, যে আমি এমন কি করে ফেললাম যাতে সবাই আমাকে জাজ করছে, কিন্তু আমি এখানে মানে এইখানের কাজটা তো আমি ভালো করছি। এখানের সব মানে আমি নিজে যদি খেতে না পাই, আমি তখন চেষ্টা করি যে অন্যকে খাবার দিয়ে যেন নিজে খাই। মানে আমার কাছে খাবার থাকলেও আমি খাবার শেয়ারিং করছি, কাজ শেয়ারিং করছি। কেউ যদি আমাকে বলে আমার একটা জব লাগবে, আমি চেষ্টা করছি তার জন্য, পারছি বলছি না কিন্তু চেষ্টাটা করছি। কিন্তু তবুও আমাকে লোকে মানে, আর সবচেয়ে মজার ব্যাপারটা হতো যে আমার আশেপাশের লোকেরা যারা আমার রিলেটিভ নয়, তারাও কিছুদিন আমার সাথে মিশতে মিশতে না আমার শত্রু তৈরি হয়ে যেত। মানে ধরো তুমি কাজের লোককে রাখলে, তোমার বাড়িতে কাজ করলো 1-2 মাস 3 মাস, তারপরে সে নিজেকে আমার জায়গায় বসিয়ে দিত, যে বাবা কি কাজ করে, শুয়ে বসে কাটায়, আরাম করে, আমরা কাজ করি। মানে আমি তো ডক্টরেট করেছি, আমি যে ডক্টরেট করতে গিয়ে আমার 9 ইয়ার্স যে লেগেছে, আমি যে পেনটা ফিল করে আজ ডক্টরেটটা কমপ্লিট করেছি, লোকে সেটা বুঝতো না। মানে ও এত ভালো লাইফ লিড করে, তাদের সবাই ওই আমার লাইফ লিডিংটা দরকার, কিন্তু ওই লাইফ লিডিং এর পেছনে যে আমার এতটা কষ্ট গেছে, এতটা স্যাক্রিফাইস গেছে, তাদের চোখে ওটা কখনোই পড়েনি। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমার বাড়ির লোকের কাছেও কোনো মানে অ্যাপ্রিসিয়েশন নেই। ও পিএইচডি সবাই করে, ডক্টরেট সবাই করে এখন, কিন্তু আমি যে একটা আইআইটি থেকে করেছি, আমার যে একটা মানে ওখানে যে কষ্টটা করে কমপ্লিট করেছি সেইগুলো, এবং সবচেয়ে বড় কথা ছিল যে এই টপিকটা, আমি যে টপিকটা পিএইচডি করেছি সেটা ইন্ডিয়াতে কেউই করেনি, এবং বাইরেও কাজ নেই। আমি কাস্টমস ক্লিয়ারেন্সের উপর কাজ করেছিলাম। তো আমি ওই ইন্ডাস্ট্রিতে অত বছর 15-20 বছর ছিলাম সেই সময় বলে ওর প্রবলেমস গুলো আইডেন্টিফাই করে আমি করতে পেরেছিলাম, কিন্তু সেটাও তাদের কাছে মনে হলো না ও তো কাজ করে তাইও পেরে গেছে। মানে তোমার কোনো কিছুর অ্যাপ্রিসিয়েশন কারোর কাছে কোনোভাবেই নেই, কিন্তু তোমার অ্যাকসেপ্টেন্সটা আছে, কারণ তুমি তো সোনার ডিম হাঁসপাড়া, তুমি তো সবাইকে সব রকম ভাবে করতে চাইছো, মানে ওকে ধরলে তো আমরা ওই লেভেলটাই পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু ওকে বলবো না যে তুমি কিছু ভালো করেছো। আমরা কি করি, আমাদের বাচ্চারা যখনই কিছু একটা করলো, তখন আমরা পিঠ চাপড়ে বলি বাবা তুমি খুব ভালো কাজ করেছো। খারাপ কাজ করলে তাকে না বকে বলি না এইটা না করলে তোমার সুবিধে হবে, এইটা করো না তাতে তোমার ক্ষতি হবে। কিন্তু আমাদের বেলায় দেখেছি যে খারাপ কাজ দূরে থাকো, ভালো কিছু করে ওটা হয়, ওটা সবাই করে, কম্পারিজন। হ্যাঁ, ও করলো তুমি করলে না, কিন্তু এটা বুঝলো না যে আমাকে সেই জিনিসটাকে দেওয়া হয়েছে, যে ছেলেটা ওই বা মেয়েটি ওইটা করেছে, সে যে কমফর্ট জোনটা পেয়েছে বা সে যে জিনিসগুলো পেয়েছে, আমি কি সেটা পেয়েছি? আমাকে শুধু তুলনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। মেইনলি তুমি ডিপ্রাইভড হয়েছো অনেক কিছু থেকে, অনেক কিছু থেকে। তোমার বাড়ির লোকই তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছিল, তারা তোমার অ্যাপ্রিসিয়েশন করতো না, তারা কোনো ভালো কাজের দিকেও আসেনি। এবার চলে যাবো, তুমি যে পাস্ট লাইফে গেলে, সেই পাস্ট লাইফের জার্নিটার এক্সপিরিয়েন্সটা বলো, যে কি কি দেখলে, কি কি হয়েছিল তোমার সঙ্গে, কেমন ভাবে তুমি ট্রান্সে গেলে এটা বলো, আর তোমার কেমন লাগছিল, ফিলটা কেমন হচ্ছিল সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। পাস্ট লাইফের যখন আমি জেনে এটা করানোর চেষ্টা করি, তখন একটা মেডিটেশন প্রসেস দিয়েই আমাদের যেতে হয়েছে, এবং সেটা আমি মানে করার মোটামুটি 5-7 দিন, 4-5 দিনের মতন ওই একটা ওম সাইক্লিং এর মধ্যে নিজেকে ঠান্ডা রেখে যাতে আমি মানে ওই জায়গায় পৌঁছতে পারি, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেভাবে। আমার ইনস্ট্রাক্টর দিয়েছিলেন যে তুমি ওই ওম মন্ত্রটা শোনো, তাহলে তোমার মাথা ঠান্ডা থাকবে, তুমি নিজে শান্ত হয়ে যাবে। তো ওইটা করার প্রসেসিং এ চলেছি। তারপরে যখন আমি সেই দিনে পৌঁছলাম, খুব টেন্স ছিলাম, যে যেটা আমি শুনেছি তোমার পডকাস্টেও শুনেছি অনেকবারই, যে ইউনিভার্স অনেক সময় অ্যাকসেপ্ট
অ্যাকসেপ্টেন্স দেয় না, যদি ইউনিভার্স অ্যাকসেপ্ট না করে কিছুই করা যায় না। তো ওইটা দেখে আমার একটু ভয় ছিলই যে আচ্ছা। আমাকে ইউনিভার্স আদৌ কতটা অ্যাকসেপ্ট করবে, আমি সেই লেভেলে সত্যি আমি কি কর্ম করে এসেছি যার জন্য এতটা মানে অনেক হয়তো ভয়ঙ্কর কিছু করেছি। তো ওখানে সেদিনকে সাধারণভাবে একটু টেনশনের মধ্যে দিয়ে গিয়েই পৌঁছে যখন আমাকে উনি প্রসেসিং স্টার্ট করলেন মেডিটেশনের মাধ্যমে, ওনাদের যে কয়েকটা প্রসেস রয়েছে চোখ বন্ধ করে সেইগুলোকে আউড়ে ওরা করলেন, আমিও চোখ বন্ধ করে বসেছিলাম, ভগবানকেই ডাকছিলাম যাতে আচ্ছা। আমি এই জায়গাতে পৌঁছতে পারি। আস্তে আস্তে আমি শুয়ে পড়লাম এবং তারপরে কিছুটা সময় গেছে যে প্রথম দিকে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, প্রচন্ড ধোঁয়া, পুরো মনে হচ্ছে আমাকে কোনো কুণ্ডলির মধ্যে রাখা হয়েছে যে চতুর্দিক থেকে শুধু ধুয়ো বেরোচ্ছে। আচ্ছা। এবং তারপরে ধুয়ো কিছুতেই কাটছিল না। তো এরকম করে প্রায় 15-20 মিনিট এরকম ভাবে জার্নিটা যায়। তারপরে আস্তে আস্তে আর আমার ইনস্ট্রাক্টর সবসময় আমাকে গাইড করছিলেন যে কি প্রসেস ভাবে যেতে হবে। তো ওটা আস্তে আস্তে করে যখন ওপেন হতে শুরু করে তখন আমি গিয়ে মানে দেখি, ফার্স্ট যেটা দেখি যে কতগুলো মানে আমি একটা উঠছি নামছি, কিন্তু আমি তো নিজে উঠছি না, আমার সোল উঠছে নামছে, কিন্তু আমি কোথায় গিয়ে উঠছি নামছি বোঝা যাচ্ছিল না। প্রথমে দেখলাম একটা জঙ্গলের মধ্যে দিয়ে খালি পায়ে একটা ছেলে হিসেবে আমি দৌড়চ্ছি, প্রচন্ড কাদা, প্রচন্ড মাটি, কোন দিক দিয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু হালকা একটা মানে যাওয়ার মতন একটা আলো আছে যেটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমি ওটার মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা। যেতে যেতে গিয়ে দেখলাম যে আমি একটা জঙ্গলের মধ্যে গিয়ে প্রায় হারিয়ে গেলাম, মানে কিভাবে যা পৌঁছবো। তারপরে সেই ইনস্ট্রাক্টর ইয়ে করতে করতে দেখলাম কতগুলো অনেক পাহাড়ের মধ্যে দিয়ে আমি একটু উপরের দিকে যাচ্ছি, নিচে নামছি, করতে করতে একটা বাড়ির কতগুলো বট গাছের মতন, পুরোনো দিনের যে বট গাছগুলো আগেকার দিনের জঙ্গলের ভেতরে বা ওই যে পাঁচিলের গায়ে যেভাবে লেগে থাকে ওইভাবে লেগে ওই জড়িয়ে জড়িয়ে আছে, তার মধ্য থেকে খুঁজে খুঁজে যেতে গিয়ে গিয়ে দেখলাম একটা সুন্দর একটা খুব কমফোর্টেবল একটা জায়গা যেখানে চারদিকে অনেক পাখি মানে গাছপালা রয়েছে, সুন্দর বাগানের মতো আছে। আমি তখন নিজেকে একটি মেয়ে হিসেবে দেখলাম আচ্ছা। এবং তখন অদ্ভুত ভাবে সেটা স্কটল্যান্ড বলে মনে হলো। আচ্ছা। আর সালটাও অদ্ভুত, আচ্ছা। 1712। 1712। হ্যাঁ। আচ্ছা। তো আর আমার বয়সও খুব কম, ওই অ্যারাউন্ড ধরো 12, 13, 14 এরকম একটা টাইমের। নিজেকে দেখতে পারছি না, পেছন দিকটা করে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটুকু বুঝতে পারছি যে পেছনে চুল খুলে রেখে আমি ওদের জামা পরে ওদের ড্রেস পরে, কিন্তু ওদের ভাষা আলাদা। আচ্ছা। হ্যাঁ, তো ওইখানে একটা বাড়ির মধ্যে আমি ঘোরাঘুরি করছি, ঘরের মধ্যে গিয়ে পৌঁছে দেখলাম যে আমি বাড়ির মধ্যে খেলাধুলা করছি, আর একটা পিয়ানো ছিল, পিয়ানোটা বাজাচ্ছি। আর আমার দুটো ভাই ছিল, তারাও খুব ছোট, একটা 5 বছর আর একটা বোধহয় 2-3 বছর, তারাও পেছন পেছন ঘুরছে। প্রচুর সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ছিল, হলুদ কালার, কোনটা সাদা, এরকম ভাবে সাজানো বাগানটা। হঠাৎ পিয়ানোটা বাজাতে বাজাতে হঠাৎ একটা আওয়াজ এলো, দেখলাম, যেটা রিয়েলাইজ করলাম যে সেটা হচ্ছে যে মা বাবা দুজনে মিলে খুব ঝগড়া করছেন, মানে ওই লাইফের যিনি মা বাবা। তো এবারে অদ্ভুত ভাবে ঝামেলা করছে, চেঁচামেচি হচ্ছে। আমরা যে নিচে খেলছিলাম, খেলতে খেলতে উপরে চলে গেলাম, দেখলাম যে তারা আমাদের বলছে সরে যাও, এখান থেকে চলে যাও তোমরা। তো আমিও আমার দুটো ভাইকে নিয়ে ছুটে ছুটে উপর থেকে নিচে এসে দাঁড়ালাম, যেটা ভীষণ ভয়ে কাঁপছিলাম যে বাড়ির পরিবেশটা ঠিক নেই। আর মা প্রথমের দিকে রান্না করছিলেন, আমি যখন ঘরে ঢুকি দেখি মা রান্না করছিলেন, তারপর মা উপরে চলে যায়। এবার ওইটাও খুব মানে প্যাথেটিক সিচুয়েশন, মানে কিরকম একটা এক্সপিরিয়েন্স, একটা অদ্ভুত ভয়, একটা আশঙ্কা কি ঘটতে পারে। আচ্ছা। হঠাৎ করে দেখি কোথায় কি ব্যাপার হলো, ওই পাস্ট লাইফে যিনি বাবা ছিলেন ওনার কি চেঁচামেচি করতে করতে উনি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন, এসে ওখানেও চেঁচামেচি করছেন, আমরা সাইড করে গেলাম। হঠাৎ দেখি উনি ওখান থেকে একটা বন্দুক তুলে নিলেন। আচ্ছা। বন্দুক তুলে নিলেন, এবার মা দৌড়ে এসে যেমন করে মায়েরা বাঁচায় বাচ্চাদের, মা পিছন দিকে আমাকে নিয়ে নিলেন, আমার পেছনে দুজন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে রেলের ইঞ্জিনের মতন। কিন্তু অদ্ভুত ভাবে যে মা এরকম করছেন, উনি বন্দুকটা তাক করে রেখেছেন যে কার গায়ে উনি দিয়ে করবেন। এই করতে করতে কোনোভাবে আমার গায়ে লেগে যায় বন্দুকের গুলি। বন্দুকের গুলি। আচ্ছা।
আর আমার এই লাইফে হুম। আমার পুরো বডিটা না শেক করে ওঠে এবং অদ্ভুত ভাবে মানে আমি এখন বলতে গেলেও গায়ে কাটা দিয়ে উঠছে, চোখ দিয়ে জল পড়তে শুরু করে। হুম, মানে এতটাই কান্না বেরিয়ে আসছে এবং মৃত্যুটাকে চোখের সামনে দেখা। সবচেয়ে কষ্টকর ব্যাপার যেটা হয়েছে যে মানে স্পট তো ডেড হুম। একটা গুলিতেই, এবং মা ভাইরা হাউ হাউ করে কাঁদছে। সেটার একটা মানে সিচুয়েশন যে একটা অদ্ভুত হতে পারে, আর আমি এই লাইফে কেঁদে চলেছি শুয়ে শুয়ে। হুম, হুম, হুম। এটা আমার কাছে বিশাল, আর পুরো বডিটা যেন মানে ফিল করছে যে আমার গুলিটা লেগেছে এই লাইফে। হুম, আর সে মানে এমন একটা সিচুয়েশন এরকম হওয়ার পরে আমার ইনস্ট্রাক্টর জিজ্ঞেস করলেন যে তোমার যে প্রবলেম গুলো হয়, তো এর মধ্যে থেকে তুমি দেখো যে এই লাইফের যে লাইফটা তোমায় দেখানো হচ্ছে ওই লাইফের কেউ আছে কিনা। আচ্ছা। এখানে একটি জিনিস বলে রাখি, আমি যখন এই জার্নিটা দিয়ে যাচ্ছিলাম, আমি না যীশু খ্রিস্টের মতন একজনকে দেখেছি, মানে আচ্ছা। তার মতন হোয়াইট কালারের আর চুল লম্বা লম্বা হোয়াইট কালার, কিন্তু ওটা অদ্ভুত ভাবে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে ওটা আমার জগন্নাথ মনে হয়েছে। ওকে। ওনাকে আমার অ্যাঞ্জেল মনে হয়েছে এবং উনি এসে হাতে করে ধরিয়ে নিয়ে যাওয়ার মতন একটা ব্যাপার দেখেছিলাম। তো আবার ব্যাক করি এই লাইফে, ওইখানে এসে তখন আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই লাইফের সঙ্গে ওই তিনজন মানে এই যে তুমি পুরো একটা দেখলে বাবা মা তুমি এবং তোমার দুটি ভাই, তো তোমার এখানে কি কাউকে মনে হয় যে এরকম ধরনের কেউ আছে? অদ্ভুত ভাবে ওই লাইফের মা আমার এই লাইফের মা। আচ্ছা, মানে 1712 সালে যিনি মা ছিলেন সে এই লাইফেও তোমার। লাইফের আমার প্রেজেন্ট মা। ওকে। আর মা কিন্তু ওই শেখ, মানে ওই ভয়ে ভয়ে থাকা, ওই টেনশনে থাকা এখনো। হুম, হুম, হুম। হ্যাঁ, মাকে কোনো কিছু বলা মানেই আমরা জানি যে মা আমাদের টেনশন রিলিফ করবে, কি উল্টে মাই টেনশন নিয়ে বসে থাকছে। আচ্ছা। মানে ওইটা কিন্তু আমার মা কিন্তু ক্যারি করছে এই লাইফে, আমি যেটা দেখলাম। আর ওই লাইফের যিনি বাবা ছিলেন অদ্ভুত ভাবে এই লাইফে উনি আমার বোনের হাজবেন্ড। আচ্ছা। ওনার সাথে যে আমার রিলেশনশিপটা ওই রকম একটা, এই লাইফেও কিন্তু মোরাললেস ওরকম, মানে সাপে নেউলে টাইপের, মানে ঠিক ওই নর্মাল রিলেশন নয়। হুম, হুম, হুম। আমি অনেকবার আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে কেন, উনি তো আননোন পারসন, আমার সঙ্গে তো এটা হওয়ার কথা নয়, হুম। কিন্তু অদ্ভুত ভাবে যে ওই লাইফের যে সেটার সাথে ম্যাচ করেছেন। আর একটা ইন্টারেস্টিং ছিল, ওই লাইফে যে ভাই হয়েছিল সে আমার এই লাইফের ছেলে। আচ্ছা। কারণ দেখতাম যখনই মানে একটু বড় হলো, ছোট থেকে ও আমাকে খুব প্রোটেক্ট করতো, ওকে। মানে ওর জন্য আমি অনেক প্রবলেম থেকে বেঁচে যেতাম। তো আমি এই লাইফে ভাবতাম যে এ কে, মানে এ কেন আমাকে এতটা প্রোটেক্ট করে, ওর সাথে আমার রিলেশনটা কি। হুম। ছেলে বলে ভাবতাম না, ও হয়তো আগের আমার জন্মে ছেলেই ছিল, আমাকে বাঁচাতে, মানে আমার এত প্রবলেমের মধ্যে এসে বোধহয় আমাকে হেল্প করতে আসে, কিন্তু ও ওইটা। আর ওই লাইফের যে আরেকটি ছোট ভাই 2 বছরের ছিল, তাকে আমি পাই খুঁজে আমার এই লাইফে আমার বোনের মেয়ে, ছোট মেয়ে। আচ্ছা। সেম, কিন্তু আমার ছেলের আর আমার বোনের ছোট মেয়ের যে রিলেশনশিপটা ওই লাইফে আমি যেটুকু টাইমে দেখেছিলাম, ওরা কিন্তু এখনো সেই রিলেশনশিপটা ক্যারি করে। ওকে। ওই বন্ডিংটা ওদের দুজনের মধ্যে আছে এবং অদ্ভুত ভাবে আমার ছেলের যা যা গুণগুলো কোয়ালিটি গুলো আমি পাই, ওই ওর মধ্যেও আমি সেই কোয়ালিটি গুলো খুঁজে পাই। আচ্ছা। এবং প্রচন্ড টান অনুভব করে ওরা দুজন, হুম, হুম। যদিও দুজন আলাদা জায়গায় থাকছে, কিন্তু ওরা যখন একসাথে হয় বা একটা জায়গার মধ্যে হয়, সেই ফিলিংসটা কিন্তু মানে আজ আমি জানতে পেরেছি, আমার কাছে কিন্তু ওটা আনফোল্ড হয়ে গেছে যে না এটা এই, তার জন্য ওই যে আগে আমরা বলি না যে বাবা আগে কে ছিল বাবা তোর, কে জানে সব কিছু তোর মতন পেয়েছে, কিন্তু না, ও ওটাকে ক্যারি করছে, ওই জন্মের ভাই এই জন্মের বোন হয়ে এসে ভাই বোনের রিলেশনশিপটাকে ক্যারি করছে। আচ্ছা। এবং দুটো আলাদা বাড়িতে জন্ম নিয়েছে। এটা তো আমার ফার্স্ট লাইফটা গেল, ওখানের থেকে মোটামুটি আমি 4টে ক্যারেক্টারের মধ্যে নিজের সাথেও 4টে ক্যারেক্টারকে প্রত্যেককে এই লাইফে কিন্তু পেয়ে গেছি। এবার সেকেন্ড লাইফটা অদ্ভুত ভাবে, সেকেন্ড লাইফে আমি যখন পৌঁছই তখন আমার বয়স ওরকম 17-18, আমি একটি ছেলে। এবং আরেকটা কথা বলি, ওই লাইফে যেটি বলতে ভুলে গেছি, ওই লাইফে যে পিয়ানোর কনসেপ্ট, এই লাইফে কিন্তু পিয়ানো বাজাতে ভীষণ ভালোবাসি। আচ্ছা। আমি একটা মানে সিনথেসাইজার টাইপের কিনেওছি। আচ্ছা।
যে জানি না হঠাৎ করে ওই ওই ইনস্ট্রুমেন্টটা খুব ছোট থেকে আমাকে টানতো। আমি কিন্তু কোনো গিটার বা অন্য কোনো দিকে কখনো হারমোনিয়াম বা এর দিকে যাইনি। আমার ওই 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 ইনস্ট্রুমেন্টেই খুব টানতো, কিন্তু কেউ আমাকে কিনে দেয়নি বলে ওই দুঃখটা কষ্টটা রয়ে গেছে। আমি কিন্তু পরে ওটাকে এই গত 6-7 মাস আগে কিনেছি। হ্যাঁ, এবারে মজার ওটা হলো সেকেন্ড লাইফে যখন আমি গিয়ে পৌঁছলাম, সেকেন্ড লাইফে আমি একটি ছেলে আচ্ছা এবং আমি মুসলিম ছেলে। ওকে ফার্স্ট লাইফে আমি ছিলাম খ্রিস্টান মেয়ে, আচ্ছা কিন্তু সেকেন্ড লাইফে গিয়ে পৌঁছলাম একটি খ্রিস্টান মুসলিম ছেলে। বা বাড়িতে আমাকে ওরকম ভাবে নিয়ে পৌঁছে, এটাও পাহাড়ি এরিয়া। আচ্ছা পাহাড়ি এরিয়াতে আমি লাফিয়ে লাফিয়ে উঠছি, উঠে ওইখানেও আমি কিন্তু পেছন থেকেই দেখছি নিজেকে, একটা কাউ হ্যাট পরা আর ওই কম বয়সী ছেলে একটা লাঠি হাতে নিয়ে লাপাতে লাপাতে এগোতে এগোতে বাড়িতে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখি মা যথারীতি রান্নাঘরে কিছু করছে। তো বাবাকে দেখছি যে একটা দেওয়ালে একটা কিছু টাঙানোর জন্য চেষ্টা করছে। আচ্ছা তো উনি টাঙানোর জন্য চেষ্টা করেছেন। আমি তখন বললাম যে আমি এসে বসলাম, চেয়ার টেয়ার পাতা খুব সুন্দর। আমার ওখানে একজন বয়স্ক দাদুকে দেখেছিলাম। আচ্ছা হ্যাঁ, তো উনি বসে আছেন ইয়েতে, বেশ ঠান্ডা, মানে কুয়াশা পড়েছে, বেশ ঠান্ডা, জ্যাকেট ট্যাকেট হাতে পরে। আমি আবার দাদুকে বললাম যে তোমাকে, ওই ভাষাও আলাদা, আচ্ছা কিন্তু ওটা কোন জায়গা আমি দেখতে পাইনি, শুধু 1504 পেয়েছি ওর সালটা। আচ্ছা 1504। তো ওখানে যখন গিয়ে ওনাকে গায়ে চাদর টাদর দিলাম, উনি হাসছেন। মা বোধহয় স্যুপ জাতীয় কিছু খেতে দিয়েছেন, ওই স্যুপটা কিন্তু এখন আমার খেতে খুব ভালো লাগে। আর আচ্ছা। ওই খাবারটা কিন্তু, ওই স্যুপ জিনিসটা কিন্তু আমি ফার্স্ট লাইফেও দেখেছি, সেকেন্ড লাইফেও দেখেছি, থার্ড লাইফেও দেখেছি, আচ্ছা এবং এখনো কিন্তু স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি যখন ওখানে গিয়ে মা দেখি রান্না করে, আমি চেয়ারটা এসে বসলাম যেমন তখনকার দিনের বাচ্চারা করে। আমি লাফাতে লাফাতে গিয়ে বললাম যে বাবা তুমি কি করছো, আমি তোমাকে একটু হেল্প করে দিই। ভাবলে না না আমি কাজটা করে নেবো, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু অদ্ভুত ভাবে আমি যখন করতে গেলাম, করতে গিয়ে একটু হেল্প করাতে ওটা কিন্তু পড়ে যায় আচ্ছা হাত থেকে। বাবার যখন পড়ে গেল, পড়ে গিয়ে ওটা পুরো চুরচুর হয়ে যায়, মানে একটা জিনিসটা ফটো ফ্রেম টাইপের কিছু একটা ছিল, কাঁচটা ভেঙে যায়। আচ্ছা। তখন উনি সপাটে 2টো থাপ্পড় মেরেছিলেন, সেটাও কিন্তু আমি এই ফিল করতে পারছি। সপাটে 2টো, কিন্তু বলেননি কিছু। আমিও কাঁচ ফাঁচগুলো, মা দৌড়ে আসে কাঁচটা তুলে টুলে গুছিয়ে, তখন উনি বলেন যে তুমি খাও, আমি এটাকে সারিয়ে আনি। আচ্ছা একটু পড়ন্ত বিকেল হয়ে যাচ্ছে, যে বলছে যে দোকান খোলা থাকবে কিনা। মানে আমি ভাষা বুঝতে পারছি না, কিন্তু ফিল করছি যে ওই এগুলো চলছে, কনভোকেশনটা গেল। তারপরে দাদু হাসছে এরকম ভাবে, বলে আজকে তো মাঠটা খেলি, মানে যেমন হয় আর কি। আমি চুপ করে বসে আছে ঘুম করে, কিন্তু আমি দোষটা স্বীকার করেছি, আমি সরি বলেছি যে আমি এরকম পেয়েছি। এরপরে যখন আমি গিয়ে বাবা চলে গেলেন, মা আমাকে চুপটা খেতে দিল। কিছুক্ষণ পর বাবা আর আসছে না, কিন্তু দোকানটা বেশি দূরেও নয়। আচ্ছা এবারে আমি মানে সবাই এবার মানে কি হলো, হঠাৎ করে দেখি কতগুলো আমার বন্ধু বান্ধব স্থানীয় ছেলেরা দৌড়ে দৌড়ে আসে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তারপর দেখি উনি স্পট ডেড। আচ্ছা তো নিজেকে সবসময় মনে হতো যে আমার বাবার ওই মৃত্যুর জন্য আমিই দায়ী, কিন্তু অদ্ভুতভাবে ওই লাইফের যে মা ছিলেন উনি আমাকে ভীষণ রকম ভাবে বোঝালেন যে দোষটা তোমার নয়, এটা হতেই পারে, মানুষের কোথায় কি হয়ে যায়। আমার খুব, মানে আমি যখন এই লাইফে এটা শুনলাম আমার খুব অবাক লেগেছিল যে এরকম করে বলছে, এরকম করেই করছে। কিন্তু মজার ঘটনাটা, ওই লাইফের যে মা হয়েছিলেন সে কিন্তু আমার এই লাইফের দাদু। আচ্ছা এবং অদ্ভুত ভাবে কিন্তু উনি ওটা ওই 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 ভালোবাসাটা কিন্তু আজও ক্যারি করে ওই রকম ভাবে। হাজার দোষ করে ফেললেও দাদু মানে আমার মায়ের সাইডে, আচ্ছা মামাতো দাদু, মানে ওইভাবে উনি আমাকে যেভাবে হেল্প করেন এখনো যত রকমের প্রবলেমে কিন্তু উনি পাশে দাঁড়িয়ে থাকেন। ঠিক ওই লাইফের যেভাবে মা গার্ড করে বলেছিলেন যে না দোষটা তো। আর ওই লাইফে একটা অদ্ভুত ছিল, যেহেতু আমি মুসলিম ছিলাম, এই লাইফে না আমার কাছে একটা কোরআন আছে। আচ্ছা হ্যাঁ, ওটা আমার বোনে, আমার ছেলের স্কুলের একজন মা আমায় দিয়েছিলেন। আচ্ছা মানে আমার খুব শখ ছিল যে গীতাতে যা আছে কোরআনে সেটা আছে কিনা, সেম জিনিসই তো তাহলে ক্যারি করি, তাহলে আমাদের মধ্যে এত লড়াই বা এত ইয়ে কেন, কোনো ধর্মই তো শেখাবে না লড়াই করতে। তো ওই কিউরিয়াসিটিতে তো উনি আমাকে শুনে না, উনি আমাকে একটা কোরআন দিয়েছিলেন। উনি মুসলিম, কিন্তু উনি আমাকে কোরআনটা দিয়েছিলেন এবং যত্ন করে আমার আলমারিতে তোলাও আছে। আচ্ছা
হ্যাঁ, তো হয়তো সেই কানেকশনটাও এটা হতে হতে পারে। পারে। এবং আরেকটা মজার ঘটনা, ওই সেকেন্ড লাইফে যখন আমি গেছিলাম, হুম। সেকেন্ড লাইফে কিন্তু আমার মৃত্যুটা হয়েছিল সাপের কামড়ে। সাপের কামড় খেয়েছে? হ্যাঁ, আচ্ছা। এই লাইফেও হুম। আমি সাপকে ভীষণ ভয় পেতাম। আচ্ছা। মানে মানে পুরো জঙ্গলে তুমি আমায় ছেড়ে দাও, যদি বলো যে এই জঙ্গলে সব রকম ধরনের পশু আছে, শুধু সাপ নেই, আমার কোনো ভয় লাগবে না। কিন্তু আচ্ছা। তুমি যদি বলো যে সবাই কেউ নেই, শুধু সাপ আছে, আমি সেখানে যাব না। এইটা একটা ভীষণ রকম ভাবে আমার। এই যে সাপে মারা গেছিলে, এটা তোমার মনে আছে যে কিরকম ভাবে সাপে মারা গেছিলে বা হ্যাঁ, সাপ- মানে আমি কোন লাইফই, মানে প্রথম লাইফটাও আমার ওই 12, 13, 14 ওরকম লাইফে, এই লাইফও 17, 18, যে আমি কিন্তু বাবা মারা যাবার পরেই মারা যায়। আচ্ছা। এবং অদ্ভুত ভাবে কিন্তু ওই সেকেন্ড লাইফের যে বাবা ছিলেন, হুম। মাকে তো আমরা পেয়ে গেলাম তোমার এই দাদু দাদু হিসাবে। হিসেবে। ওই লাইফের যে মা ছিলেন, বাবা ছিলেন, তিনি কিন্তু এই লাইফে, না আমি একটু ভুল বললাম, ওই লাইফের যিনি বাবা ছিলেন সে এই লাইফের কিন্তু আমার দাদু। আচ্ছা। একটু ভুল হয়ে গেছে, কিন্তু ওই লাইফের যে মা ছিলেন সেই লাইফে আমার বোন। তোমার এই লাইফের বোন? বোন। আচ্ছা। এই লাইফের কিন্তু বোনের ব্যাপারটা যেটা হয়েছে, বোন আমাকে প্রচন্ড পরিমাণে, মানে আমাদের সাথে যে কানেকশন, তাতেও কিন্তু বোন ওই লাইফের কষ্টটা কিন্তু ক্যারি করে, যে ও আমাকে ক্ষমা করেনি। যতই মুখে বলুক না হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোনো ব্যাপার না, কিন্তু ও কিন্তু ক্ষমা করেনি বলে আমার কিন্তু এখন পাস্ট লাইফ করার পর মনে হয়। আচ্ছা। আর ওইখানে যখন আমি মারা যাই, ওখানেও কিন্তু খুব কম বয়সে মারা যায়, এবং দুটো লাইফই, ফার্স্ট লাইফ সেকেন্ড লাইফ, দুটোই কিন্তু আনন্যাচারাল ডেথ। আচ্ছা। আচ্ছা। আর কোনো লাইফেই আমি পুরো, মানে আমার ধরো 40 বছর 50 বছর কিন্তু ক্যারি করিনি। মানে তুমি ইয়াং বয়সে ওখানে মারা গেছো? হ্যাঁ, আর ওই লাইফের যে বাবা ছিলেন, যে এই লাইফে দাদু হয়েছিলেন, তো ওই লাইফের দাদু হওয়ার ফলে কি হয়েছে, ওই ভালোবাসাটা কিন্তু উনি এখনো পর্যন্ত আমার সাথে করে যাচ্ছেন। এখনো দাদু বেঁচে আছেন, দাদু এখনো কিন্তু সেই এটা, মানে এরপরে তো আরো বেশি করে দাদুর প্রতি ভালোবাসাটা আমার বেড়ে গেছে। আর এবার আসি থার্ড লাইফে। ওখান থেকে তো খুঁজে পেয়ে গেলাম দাদুকে আর বোনকে এই লাইফে। আর ওইখানে আমার কোনো ভাই বোন ছিল না, দাদু ছিলেন যিনি, তার সাথে কোনো কানেকশন আমি এই লাইফে পাইনি। আচ্ছা। থার্ড লাইফে যখন আমাকে আবার নিয়ে যাওয়া হলো ঘুরিয়ে, থার্ড লাইফে যখন অদ্ভুতভাবে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম যে আমি আবার ওখানে মেয়ে। আচ্ছা। এবং শালটা আমি দেখতে পাইনি, ওটাও কিন্তু পাহাড়ি এরিয়া, ওখানেও পাহাড়ি এরিয়া, ওখানেও খুব রকম ভাবে আমি আমার তিনটি, মানে আমাকে নিয়ে আরো দুটি বোন। আচ্ছা। তো আমি সবাইকে নিয়ে বেশ ভালো থাকি ওখানে। আমার দিদিমা, মা আর বাবা আছেন। আচ্ছা। দিদিমা একটা বসে কিছু কাজ করছিলেন, আমি বোনেদের সাথে খেলাধুলা করছি। ওখানে আমার বয়সটা একটু বেশি, আচ্ছা। ওই 22-23 বছরের। আমার একটা বয়ফ্রেন্ডও আছে। আচ্ছা। আচ্ছা। আর মানে যেহেতু পাহাড়ি এরিয়ার মধ্যে সেই, মানে পুরো ওই জিনিসটা কিন্তু সিনারি আমি দেখতে পাই, যে ধাপ কেটে কেটে আমরা ওই চাষ করছে, বাড়িতে খাবার জন্য চাষ করা, এই ব্যাপারগুলো রয়েছে। তো এইগুলো দেখতে দেখতে হঠাৎ করে ওখানেও আবার একটা চেঁচামেচি শুরু হয়, ওখানেও একটা গোলমাল হয়। দেখি যে ওই লাইফের যিনি বাবা, তিনি মানে পুরোপুরি ড্রিঙ্ক করে এসে মাকে মারধর করছেন। আচ্ছা। দিদিমা ছাড়াতে আসেন, ওই লাইফের দিদিমা। তো দিদিমা যথারীতি অনেক কিছু বোঝার চেষ্টা করেন, কিন্তু উনি শোনেন না, মাকে খুব মারধর করেন। এরপর আমিও চলে আসি, আমিও এসে মাকে ছাড়ানো সার করে উনি আমাকে পুশ করেন। পুশ করতে গিয়ে আমি গিয়ে একটা টেবিল এরকম রাখা আছে লম্বা করে, টেবিলে গিয়ে তোমার বাবা পুশ করেছিল? বাবা পুশ করেছেন। এবার মাকে বাঁচাতে গিয়ে পুশ করেছে, এবার আমার এখান দিয়ে না রক্ত বেরোচ্ছে, আর আমাকে মেরেওছে, মারার জন্য এই দিকগুলো থেকেও রক্ত বেরোয়, এবং আমি সেটা এই লাইফেও ফিল করতে পারছি ব্যথাটা। আচ্ছা। খুব মারধর খেয়েছি, খেয়ে সেদিনকে এতটাই আমি, মানে আমার কষ্ট হচ্ছিল যে আমি একটা কিছু হাতের কাছে কিছু একটা পেয়ে যাই, মানে ওই লাঠি জাতীয় বা, আমি বেধড়ক পেটাই আমার বাবাকে, ওই লাইফের বাবাকে। এবং মানে মাকে বাঁচানোর জন্য পেটাতে গিয়ে দেখা যায় যে বাবা মারা যায়। এবার যে বাবা মারা যায়, তখন দিদিমা ছুটে আসে, মা ছুটে আসে, ওই দুটো বোন দৌড়ে আসে, পাড়া প্রতিবেশীরাও আসে, একটা জটলা টাইপের হয়, পুলিশ টুলিশ সবাইকে ডাকাডুকি হয়, আমার বয়ফ্রেন্ডও আসে।
সবাই মিলে পুলিশকে বোঝানোর চেষ্টা এটাই করে যে ওর কোনো দোষ নেই, ওরা মার খেতে খেতে এমন একটা জায়গার মধ্যে দিয়ে পড়ে গেছে যে ওদের ওদের ওইভাবে না হলে ওর মাকে বাঁচাতে পারতো না, আজকে ওর মাকেই হয়তো মারা যেতে হতো। তো যাই হোক, পুলিশ শোনে না, পুলিশ আমাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং আমি ওখান থেকে ঝাঁপ দিই। আচ্ছা। এবং অদ্ভুতভাবে ওই যে ঝাঁপটা দিই, ওই এই লাইফে কিন্তু আমার ওই ওপর থেকে ফোবিয়াটা আছে। সে আমাকে তুমি 3 তলার উপর থেকে দেখতে পড়লেও মনে হবে যেন আমি এক্ষুনি বোধহয় পড়ে যাবো, দোতলা থেকে বললেও তাই, মানে ওই ফোবিয়াটা কিন্তু এখনো আমি এই লাইফে ক্যারি করছি। আচ্ছা। আর এরপরে এই লাইফের একটা ইন্টারেস্টিং, আমি এতদিনের যে কোশ্চেনের আনসার গুলো পাচ্ছিলাম না, সেটা মজার হচ্ছে যে এই লাইফের যিনি আমার বাবা, তিনি আমার এই লাইফ প্রেজেন্ট লাইফেরও বাবা, মানে আগের লাইফে থার্ড লাইফের যেটা দেখেছি ইনিও এই এই লাইফের লাইফের বাবা। ওকে। সেম জিনিস ইনি কিন্তু এখানেও ক্যারি করছেন। এখানে কিন্তু ড্রিঙ্কিং করেন না ঠিকই, কিন্তু ওই বদমেজাজি ব্যাপারটা না এই লাইফে উনি ক্যারি করছেন। আচ্ছা। আর সবসময় ওই যে আমি ওনাকে মেরে দিয়েছিলাম, যে কাজটা করেছিলাম, সেই রিভেঞ্জটা কিন্তু উনি এই লাইফে সুদে আসলে তুলে নিয়েছেন। আচ্ছা। কিন্তু উনি মানে ওইভাবে না তুলে অন্যরকম বিভিন্ন অন্য প্রসেসে, মনিটরি প্রসেসে, যে না তোমার কিছু লাগবে না, তোমাকে দেখার দরকার কি আছে, অন্য মানে সারা পৃথিবীকে উনি দেখতে যতটা সময় নষ্ট করেন, উনি আমার দিকে তাকাতেও সময় পান না, মানে ওইটা কিন্তু উনি ক্যারি করছেন। আর ওই লাইফে যে দিদিমা, এই লাইফে উনি দিদিমা হিসেবেই আছেন, আচ্ছা। এখনো উনি বেঁচে আছেন। আর ওই লাইফের যে বয়ফ্রেন্ড ছিলেন, তিনি আমার এই লাইফে হাজবেন্ড। আচ্ছা। আর অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার, হাজবেন্ড যে মা ছিলেন, উনি কিন্তু ওই লাইফে খুব একটু বেশ হয়েছে, ধরে নিয়ে যাচ্ছে, ভালো হয়েছে, বেশ মানে একটা হাসির যে একটা তীর্যক হাসি ছিল, এই লাইফে উনি ওনার মা হয়ে এসেছেন আমার হাজবেন্ডের। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আর লাস্ট যেটা রয়েছে ওই লাইফের যে মা এবং আমার মানে প্রথমে মাটা বলে দিই, ওই লাইফের যিনি মা হয়েছিলেন, থার্ড লাইফের লাস্ট লাইফ যেটা আমি দেখি, তিনি কিন্তু আমার এই লাইফের জেঠু। আচ্ছা। তো অদ্ভুত ভাবে জেঠুর সাথে কিন্তু বাবার রিলেশনটা আগের জন্মের যে হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা ক্যারি করেছে, এই লাইফে কিন্তু স্ট্রং বন্ডিং। আচ্ছা। অদ্ভুত ভাবে আমার মায়ের সাথে, এই লাইফের মায়ের সাথে কিন্তু আমার বাবার ওই বন্ডিংটা নেই যেটা জেঠুর সাথে আছে। আচ্ছা। আমরা একটা ফিল করতাম বাবা ভাই আর দাদার মধ্যে এত সুন্দর বন্ডিং, মানে খুঁজে পাওয়া যায় না আগেকার দিনে রাম লক্ষণের মতো, কিন্তু ওনারা কিন্তু সেটা ক্যারি করলেন। আর আমার হাজবেন্ডের মা ছিলেন, দাদা ছিলেন, যেটুকু আমি দেখেছিলাম, আর ফ্যামিলিতে কে ছিলেন আমার ওটা দেখা হয়নি। মানে ওই লাইফের ওনার মা, এই লাইফে আমার শাশুড়ি মা, ওই লাইফে ওর দাদা আমার এই লাইফের জেঠুর ছেলে। আচ্ছা। সেও কিন্তু আমাকে এই লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করেছে। আচ্ছা। আমি খুব ডাউট থাকতাম যে কেন ও করছে, দেখলাম ওই লাইফেও কিন্তু ওর সাথে আমার কানেকশন ভালো ছিল না। আমার মনে আছে একবার আমি মানে ওই লাইফে নাকি আমি একবার, যেটা আমি এক ঝলকায় দেখেছিলাম, ঢিল দিয়ে মাথা পাঠিয়ে দিয়েছিলাম। তুমি আমিও মাথা পাঠিয়ে দিয়েছিলাম, একটা কোনো একটা জায়গায় পাথরটা তো নিয়ে ছুঁড়েছিলাম, আচ্ছা, দিতে মাথা পাঠিয়ে দিয়েছিলাম। তার ফলে ওই যে আমার সাথে রিলেশনটা ছিল, এই লাইফেও কিন্তু সেম, মানে এই যে বলে না যে আগের জন্মে যা করে এসছে পুরোপুরি পাওয়া যায়, ওটা ক্যারি হতে থাকে। আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো না থাকলে আমরা বুঝতেই পারবো না, এবং সবসময় না সবকিছুর জন্য এই লাইফটাকে দায়ী করার দরকার নেই। খুব দরকার আমাদের পিছনের লাইফটাকে বোঝার। সবসময় সবার পক্ষে পিএলআর করা সম্ভব না, পিএলআর ভীষণ এক্সপেন্সিভ। আর সেই ট্রমাটার মধ্যে দেখুন, আজকে আমার যা যা প্রবলেম এসছে আমি আইডেন্টিফাই করে আমি খুশি, কিন্তু অনেকের কাছে পিএলআর হয়তো একটা ট্রমার মতো হতে পারে, যে সেখানে ওটা জানার পর যে আরো বেশি কষ্টের মধ্যে চলে যেতে পারে সাময়িকভাবে, কিন্তু তাকে হয়তো আবার হিলিং দিয়ে বা আরো ভাবে বের করতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি সবগুলো আনসার গুলো পেয়ে না আমি খুব খুশি ছিলাম, কারণ আমি অ্যাকসেপ্ট করতে পেরে গেছিলাম যে ঠিক আছে, আমার বাবার সাথে যে আমার এই লাইফের অদ্ভুত ব্যাপার, আমার মা তো বোধহয় সারা জ্যোতিষীকে দেখিয়ে ফেলেছিল যে কেন প্রবলেমটা মেয়ের সাথে বাবার হয় সারা, মানে পুরো থ্রু আউট লাইফ। আমি তো এখন বুঝতে পারছি কেন, যেটা তো আমার মা বা আমি তখন বুঝতে পারিনি যে কেন আমাদের সাথে বাবার এরকম একটা, স্পেশালি আমার সাথে, আমার বোনের সাথে কিন্তু না, বোনের সাথে বাবার কিন্তু রিলেশনশিপ ভীষণ ভালো, কিন্তু প্রবলেমটা আমি
অল টাইম কেন। তো এই যে কেন খুঁজতে খুঁজতে পিএলআর গিয়ে পৌঁছনো, এবং দেখো ওই থার্ড লাইফ, লাস্ট লাইফে বাবাকে পেলাম হচ্ছে এই লাইফের বাবা, মাকে পেলাম আমি জেঠু হিসেবে, ওই লাইফের মা এই লাইফের জেঠু, ওই লাইফের আমার বয়ফ্রেন্ড, আমার বিয়ে হয়নি, এই লাইফে আমার হাজবেন্ড, সঙ্গে তার মা। তো আমার কাছে পুরো জিনিসটা অনেকটা ক্লিয়ার। এবং আমার হাজবেন্ডের দাদা, সে আমার এই লাইফের নিজের জ্যাঠতো দাদা। আচ্ছা, মোটামুটি এটা এটা বুঝতে পেরেছি যে তোমার এই তিনখানা যে লাইফ মোটামুটি তোমার এই ফ্যামিলির মধ্যেই সব রয়েছে, সবাইকে পাওয়া গেছে, সবাইকে পাওয়া গেছে ফ্যামিলির মধ্যেই সবাই, মানে বাইরে থেকে কাউকে খুঁজতে হয়নি। আচ্ছা, তো এইটা করে যখন বেরিয়ে আসলে তুমি যখন আমি আমি তো দেখছিলাম তুমি কাঁদছিলাম তুমি পুরো 3টে লাইফে আমি খুব কেঁদে গেছি। গেছো। হ্যাঁ, বাড়ি যাওয়ার পর তোমার কিরকম অনুভূতি? এখানে একটা মজার কথা বলি, আমরা যখন এই মানে একটা এক্সপিরিয়েন্স বলার আছে, পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর না, এঞ্জেল যিনি থাকেন উনি একটা ভাইটাল রোল প্লে করেছিলেন আমার আচ্ছা, সাথে। আমি জানি না এদেরকে মানে এরা মানে যারা শুনবে তারা কিরকম ফিল করবে। সব সোল মানে যত রকম ভাবে, ওনারা তো একটা রেমেডি এর জন্য আমার ইনস্ট্রাক্টর বারবার বলছিলেন যে এই লাইফ থেকে তুমি যাতে ভালো থাকো তার জন্য ওই লাইফের চেয়ে নাও কিছু। ওই লাইফের প্রত্যেকটা সোলকে কিন্তু আমার এঞ্জেল এনে দিয়েছিলেন। আচ্ছা, আমার ওই লাইফের বাবা মা, দুই ভাই, এই লাইফের মানে সেকেন্ড লাইফের বাবা মা দাদু, ওই থার্ড লাইফের বাবা মা, আমার মানে যিনি এখন আমার হাজবেন্ড তার মা, তার মানে আমার তো দাদা বলে এই লাইফে যিনি আছেন, এবং সবাই যতগুলো ক্যারেক্টার আমি দেখেছি প্রত্যেককে মনে হলো যেন একটা সেই ডাইনিং রুমের অ্যাটমসফিয়ারের মতন সবাই দাঁড়িয়ে, এবং সবাই সশরীরে দাঁড়িয়ে। এবং আমি তাদের কাছ থেকে একটা জিনিসই বলেছিলাম যে ক্ষমা করে দাও, মানে আমি যা তোমাদের সাথে করেছি আমি না জেনে বা না বুঝে অনেক কিছু হয়তো ভুল করে ফেলেছি, তোমরা ক্ষমা করে দাও। এবং ওরাও কিন্তু উল্টো দিক থেকে সেটা অ্যাকসেপ্ট করলো। আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু জন করেনি, তারা কিন্তু এই লাইফে আমার সাথে কিন্তু ওই রিলেশনই রয়ে গেছে। আচ্ছা, কিন্তু যারা করেছে তোমাকে পরে আমি শেয়ার করছি ওটার ব্যাপারটা। তো ওখানে যখন পুরো ব্যাপারটা হলো, তারপর অ্যাঞ্জেল ওরা আমাকে খেতে দিল। আচ্ছা, ওরা আমাকে খেতে দিল, আমি আবার অ্যাঞ্জেলকে খেতে দিয়ে দিলাম। তো অ্যাঞ্জেলকে পুরো জিনিসটা তুলে দিয়ে দিলাম খাবার জন্য, এবং ওইখান থেকে আমাকে একটা ছোট্ট রথের মতন দেওয়া হয়েছিল, সাদা রঙের একটা রথ, যাতে করে অ্যাঞ্জেল আমাকে তুলে নিয়ে এসে আবার এই লাইফে ফিরিয়ে দিয়ে গেলেন। এই পুরো থ্রু আউট দ্য জার্নিতে অ্যাঞ্জেল ছিলেন ওরকম ভাবে, পুরো মনে হলো যেন এক ঝলকের মতন মহাদেব এসেছিলেন, তারপরেই জগন্নাথ ঢুকে গেলেন। পুরো লাইফটাকে পুরো সুন্দরভাবে গুছিয়ে কিন্তু ওইটুকু টাইমের মধ্যে মনে কভার করে দিলেন। মনের যত কষ্ট ছিল চোখের জলের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, এবং পুরো লাইফটাকে চোখের সামনে দেখতে পেলাম যে লাইফ কাকে বলে। খুব ইন্টারেস্টিং, কারণ আমরা তো বাইরে থেকে তোমার এক্সপ্রেশনটা বুঝতে পারছি, কি ফিল করছো বা কি দেখতে পাচ্ছ, এটা তো তুমি তোমার অনুভূতিটা বুঝতে পারবে। কারণ আমার কাছে অনেক লোকে আসে, অনেক কোয়ারিজ করে পাস্ট লাইফের ব্যাপারে, কিন্তু এটা একটা এমন একটা এপিসোড আমি চাইলাম যে করতে তোমার সঙ্গে। কারণ কি, আমি ঘটনা শুনে এসেছি বা অনেকে আছে যারা আমার পডকাস্টে এসে যারা পাস্ট লাইফ করান আর কি, তারা বিভিন্ন ঘটনা বলে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভিউয়ার্সরা মনে করে এটা বানানো গল্প, সাজানো গল্প। তো আমার মনে হলো যে না, এমন কাউকে নিয়ে আসি যার সঙ্গে নিজের সঙ্গে ঘটেছে এমন কিছু ঘটনা, বা সে নিজের চোখে দেখেছে, আমি সেখানে প্রেজেন্ট রয়েছি টু ভেরিফাই করার জন্য যে এটা সত্যি আসল ঘটছে কিনা। তো সেই জন্যই আমার যখন এটা লেগেছে যে না, তোমার এটা নিয়ে আসা দরকার, যেখানে তুমি তোমার এই লাইফের প্রবলেমস গুলো কিন্তু সলভ অর্ধেক করেই ফেলেছো। যে প্রবলেমস গুলোর জন্য তোমার এত কোয়েশ্চেন্স ছিল, যে কেন কথাটার অ্যান্সারটা তুমি পেয়ে গেছো গা থেকে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা যে অনেকে ট্রমায় চলে যায়, কারণ পুরোনো ঘাতে যদি আঘাত করে সেখানে আবার ট্রমাটা হয়, কিন্তু তার জন্য বিভিন্ন হিলিং প্রসেস আছে যেগুলো আমরা দিয়ে থাকি, ডিপেন্ডিং যে তার কি রেমেডি লাগবে, তো সেইভাবে ওনারা সেটা ইউজ করে হয়তো হিলিং করে নিতে পারে। শেষ করার আগে তোমার কাছে জিজ্ঞেস করবো যে তুমি ওই যখন দেখে শেষ করলে, যখন তুমি আবার নর্মাল হলে আমাদের সামনে, ওই নেক্সট 24 আওয়ার্স তোমার জন্য কেমন ছিল? দেখো, প্রথমত বলি যে তোমাদের যখন আমি আবার এই লাইফে ফেরত এলাম, তখন আমার পুরো বডি শেক করছে, এবং আমার কিছুটা টাইমও লাগছিল, মানে একটু কষ্ট হচ্ছে ভীষণ রকম ভাবে, হাত পা গুলো মনে হচ্ছে একটু ব্যথা করছে। তো যখন আমি উঠে বসলাম, আমি কিন্তু
কিছুটা জেগে কিছুটা মানে কনসাস কতটা আনকনসাস মানে এইভাবে তো ব্যাপারটা হলো। হওয়ার পরে না অদ্ভুত ব্যাপার যেটা হলো সেটা হলো তোমাদের এখান থেকে ওই যে কিছুটা টাইম আমার লেগেছে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে নিজেকে, না এতগুলো কোশ্চেনের আনসার একটা এট এ টাইমে আমি পেয়ে গেলাম যেটার জন্য আমি এত বছর লড়াই করেছি, কেউ আমাকে কোনো উত্তর দিতে পারেনি। এবং সেখানে পাওয়ার পর আমার মনে হয়েছিল যে এটা যদি আরো বোধহয় 5 বছর আগে করতাম বোধহয় আমি আরো ভালো থাকতাম। এই পিএলআর এর সবচেয়ে বড় পজিটিভিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ ভালো থাকা যায় আফটার পিএলআর। যদি তুমি সেটাকে যা এসছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে না আর সবাইকে যদি তুমি ক্ষমা করে দাও, ওই ক্ষমাটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। যখনই আমরা সোল টু সোল ক্ষমা করে দিই, আমার যেটা মনে হয়েছে আমি বেরিয়ে এসেও অনেককে বলেছি, তার মধ্যে অনেকেও করেছে, তা সোল টু সোল ক্ষমা চাইলে না কি হচ্ছে এখন যে সোলগুলোর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারা না গড় গড় করে তাদের মনের কথা উগড়োতে শুরু করছে যেগুলো তাদের কোনোদিনই তারা তোমাকে বলতো না। এবং এই যে ওটা করার পর যে 12 দিনের জার্নিটা আমার ওটার পর থেকে 12 দিনের জার্নি, ওটাতে না এত ভালো আমি আছি যে বলে বোঝাতে, দেখো প্রবলেম তো থাকবে, এই লাইফের প্রবলেম গুলো তো আর একেবারে গুটিয়ে যায়নি, সেইগুলো তার মতন করে আছে, কিন্তু আমার না ওই কনফিডেন্স লেভেলটা খুব বেড়ে গেছে। কাউকে আর মনে হচ্ছে না যে ওর জন্য ঘটেছে, মনে হচ্ছে যে যা করেছিলাম তার জন্য পেয়েছি, এবারে আর কোনো এমন কোনো ফার্দার কাজ করব না যেটা আমাকে আবার এটাকে ক্যারি করে দিয়ে লাস্ট ইয়ারে মানে আমি আবার যদি জন্মাই তখন নিয়ে যাবো। কারণ আমি তো এইটুকু বুঝেছি যে আমার সোল অনেক পুরনো, নতুন নয়। একবার দেখছি 1712, একবার দেখছি 1504, তো আমি তো আর মানে একদিনে জন্মাই মানে জাস্ট জন্মে আসিনি। তাহলে আমরা এত বছরের যে কর্মাগুলো ছিল সেই কর্মাগুলো এ জন্মে এসে আমার জন্য সব কাটিং গুলো হয়ে গেল। এবং এর ফলে যেটা হলো আমি এখন ফ্রিলি কাজ করতে পারি। আমাকে এখন ধরো আমার বাবার সাথে যে দেখো বাবা তো জানে না এই ঘটনাটা, বাবার সাথে যে ইয়েটা বাবার মতন হয়তো রিয়াক্ট করছে, আমার যে বাবার উপর রাগটা ছিল না সেটা নিয়ে আমি এখন অ্যাকসেপ্টই করে নিয়েছি ও বাবা তো এরকমই করবে। মানে একটা বাচ্চা যেমন ভেবে নেয় ও মা তো এরকমই, মা তো পড়ার কথা বলবেই, ঠিক সেরকম হয়ে গেছে ও বাবা তো এরকম করবে, কারণ আমি তো দেখে এসেছি মা সেই আগের লাইফের মতনই শেক করছে। সুতরাং এখন আমার মজা হচ্ছে হাজবেন্ডের সাথে রিলেশন ভীষণ ভালো হয়ে গেছে। এটা খুব ভালো কথা, মানে এটা এত ভালো হয়েছে যে হাজবেন্ড এখন মাঝখান থেকে বলে যে আচ্ছা ঠিক আছে, মানে যে সবকিছুতেই একটা সবসময় পজিটিভলি দাঁড়ালাম পরও ভাবতো মনের মধ্যে কোথায় কেন রে বাবা আমার সাথে এরকম হচ্ছে কি হচ্ছে, এখন সে কিন্তু পুরো জিনিসটা বুঝতে পারছে। এবং এখন আমার শাশুড়ির সাথে রিলেশনশিপ আরো ভালো হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি তো বুঝেছি যে শাশুড়ি তো আগের জন্মেই ক্যারি করছো মায়ের সাথে। এখন যদি আমার হাজবেন্ড বেশিরভাগ টাইম যদি মায়ের সাথে এখন রাত দিনও কাটায়, আমার ওই কষ্টটাও আর হয় না যে না ও এমনিতে আমি বলতাম মাকে তুমি দেখবে মায়ের সাথে থাকবে, সেটা নিয়ে তো যেমন কোনোদিনই প্রবলেম ছিল না, কিন্তু কখনো কখনো তো মনে হয় যে ঠিক আছে বাবা আমাদের সাথে একটু ঘুরতে যাক, আচ্ছা সবার সাথে আমরা ঘুরতে যাই বা এই করি। এই যে আন্ডারস্ট্যান্ডিং, শাশুড়ির সাথে আন্ডারস্ট্যান্ডিং এখন ভীষণ ভালো হয়ে গেছে। এবং আমার হাজবেন্ড যদি এখন 24 ঘন্টার জায়গায় মানে আরো বেশি ঘন্টা তার মায়ের সব কাজকর্ম করে দাও, আমার তাতেও দুঃখ লাগে না। আগে হয়তো আননোন কোনো রিজনে লাগতো না, এখন যেন আরো মনে হয় না দরকার নেই করুক। মানে কারণ আমরা যখন ওই প্রত্যেকটা লাইফকে আইডেন্টিফাই করতে 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 আসি না, আমার মধ্যে যেটা ফিলিংসটা এসছে, প্রথম কথা এই পিএলআরটা কোনো ভাবে ফেক নয়, এটা একদম জেনুইন আমার সাথে ঘটেছে বলে বলতে পারছি। এবং এরপরে হয়েছে কি আমি একটা মেডিটেশনের দিকেও চলে গেছি যে না ওই তো সবকিছুর দিয়েই তো ইউনিভার্স, তাহলে আমি মনটাকে শান্ত করার জন্য আমি মেডিটেশন জয়েন করে গেছি, যেটা আমি কোনোদিন এতদিন করিনি। আমার ছেলেকেও জয়েন করিয়ে দিয়েছি, আমার হাজবেন্ড পুরো ব্যাপারটা অর্গানাইজ করছে, মানে যে হয়তো টাইম দিতে পারছে না মেডিটেশন করার জন্য, হয়তো সে কোর্স জয়েন করতে পারছে না, কিন্তু সে দূর থেকে আমাদেরকে দেখছে। আগে যেমন তার প্রত্যেকটা ব্যাপারে আমাদের উপর কোশ্চেন ছিল, এটা কিসের জন্য ওটা কিসের জন্য, এখন যে ফুললি ট্রাস্ট করছে না বাবা করুক, যে কোনো তো হামাক সাথে করেনি। আর রিলেশনশিপটাও এত সুন্দর স্ট্রং হয়ে গেছে যে এখন আমরা মজার ছেলে বলে ও তো আমি বিয়ে করলাম বলে তো তোমার বিয়েটা হলো, মানে এরকম মানে একটা অদ্ভুত ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। এবং ছেলের সাথে যে বন্ডিংটা তৈরি হয়ে গেছে, এখন আর ছেলেকে বকি কম। আচ্ছা, আগেও বকতাম কম, এখন আরো কমিয়ে দিয়েছি বকা। এখন শুধু মনে হয় যে যখন আমার বডিটা ধরে আমার মা, ওই লাইফের যিনি মা, যে নিয়ে লাইফের মা, সেই মা, আমার ভাই এবং মানে আমার 2 ভাই যখন কাঁদছিল, মানে তারা যখন আমার এই লাইফের ছেলে এবং বোনের মেয়ে হলো,
তো সেটা দেখে এত ভালো লেগেছিল না যে ওরা আমার, এবং যখন একটা অদ্ভুত ব্যাপার, আমরা যখন অ্যাঞ্জেলের সাথে কথা বলছিলাম, আমার মা আর আমার ছেলে কিন্তু, এই জন্মের মা আর আমার ছেলে কিন্তু দৌড়ে আছে যে ওকে ক্ষমা করে দাও। এটা কিন্তু আমি সচক্ষে দেখেছি, যার ফলে ওদের সাথে আমার বন্ডিংটা খুব 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 স্ট্রং হয়ে গেছে। আমি এখন ভীষণ ভালো আছি। আমার তো মনে হয় যদি মানে চাই কেউ করতে, তার অবশ্যই করে নেওয়া উঠে, অ্যাটলিস্ট এই ট্রমাগুলো থেকে সে বেরিয়ে যাবে, Correct. বেরিয়ে তার লাইফটা সে আরো ভালো করে যতদিন আছি। কারণ আর অদ্ভুত ব্যাপার, আমার 3টে স্টেজ লাইফেই কিন্তু আনন্যাচারাল ডেথ। এবারে ব্যাপারটা যেটা হয়েছে যে আমার তো ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই হয়ে যাবার পর, সলভ হয়ে যাবার পর, এখন প্ল্যানিং গুলো খুব সুন্দরভাবে আসছে যে আর ওই রিলেশনশিপ নিয়ে মাথা ঘামাবো না, যেটা আছে থাক, বরং তাদের সাথে আর ইয়েটা আর খারাপের দিকে যাতে না যায়। আমি যখন এটা আইডেন্টিফাই করে, আমি এটা কাউকে প্রথমে জানাইনি, আমার হাজবেন্ডই জানে। আমি হঠাৎ করে মাকে ফোন করে বলি, মা তোমাকে না একটা খুব সরি বলতে ইচ্ছে করছে। মাকে তো আর বলতে পারছি না যে ফার্স্ট লাইফ করেছি। তো মা বলে হঠাৎ সরি, বলে না না না, আমার মনে হচ্ছে যে আমি তোমাকে খুব জ্বালিয়েছি, তো আমার খুব সরি বলতে ইচ্ছে করছে। তো এই জিনিসগুলো না খুব হয়েছে, মানে যেখানে যেখানে এখন যাদের যাদের পেয়েছে, আমার বোনকেও জড়িয়ে ধরে বলেছি, বোন দেখ খুব ভালো লাগছে যে দেখ তুই এত ভালো কাজ করছিস, সেই করছি, মানে ও হঠাৎ করে অবাক করে বলে কাজ তো আমি প্রতিদিনই করছি, কোনোদিনও তো বলিস নি, মানে এই জিনিসগুলো খুব। এবং ছেলের সোলের কাছেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি, মানে সবার কাছেই, মানে আমার হাজবেন্ডের সোলের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি, মানে এই লাইফে এসে পাস পিএলআর করার পর। যার ফলে হয়েছে কি, প্রত্যেকের সাথে রিলেশনশিপটা অনেকটা বিল্ড আপ, মানে ভালো রকম ভালো জায়গায় গেছে। যাদের সাথে বিল্ড আপ হওয়ার তাদের সাথে বিল্ড আপ হয়েছে, যাদের সাথে একদম কাটিং ছিল, যে না একদম দেখলেই মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গেছি। এই অ্যাকসেপ্টেন্সটা ভীষণ রকম ভাবে দরকার, মানে আমাদের লাইফে। যে অনেক সময় হয় আমরা অনেককেই সহ্য করতে পারি না, কিন্তু তাদের অ্যাপিয়ারেন্সটা আমাদের কাছে যখন আসে, তখন আমাদের মনে রাখতে হবে যে নিশ্চয়ই পাস্ট লাইফে এমন কিছু ঘটনা ছিল যে তারা আমাদেরকে ওই জ্বালানোটার জন্যই এসেছে। হয় আমাদেরকে তাদের সোলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজেকে পিওর করে নিতে হবে, তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, আর কোনো রকম ভাবে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারবো না। যেটা আমি প্রত্যেকটা এপিসোডে বলি আর কি সবাইকে, যে একটা কার্মিক সাইকেল থাকে সবার লাইফেই থাকে। অ্যাস্ট্রোলজির দিক দিয়ে যদি তুমি দেখো, তাহলে দেখো অনেকে যে শনি 7.5 যেরকম থাকে না, ধরো কেউ মারা গেল আর সেই শনি 7.5 সার্কেলটা কমপ্লিট হলো না, যখন নেক্সট লাইফ স্টার্ট হয়, সে কিন্তু শনি 7.5 থেকেই শুরু করে লাইফটাকে। তো তেমনি পাস্ট লাইফেরও কিছু কার্মিক রিভেঞ্জ থাকে, কিছু কার্মিক বন্ডিং থাকে, ঠিক আছে? কাউকে আমরা সোলমেট বলি, কাউকে বলি টুইন ফ্লেম বলি। তো তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমার আগের জন্মে যেটা তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার যে রিলেশনশিপটা ছিল, সেটা খুব পিওর ছিল, যেটাকে বলা হয় যে কার্মিক একটা সার্কেল। যে সার্কেলটা সেই লাইফে কমপ্লিট হয়নি বলে এই লাইফে তোমার তার সঙ্গে বিয়ে হয়েছে, যেটা আগের জন্মে তোমার ইচ্ছা ছিল তার সঙ্গে একটা বিয়ে করা, সেটা হয়নি, কারণ তুমি সেখানে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল তোমার, তুমি করেছিলে, তো সেইখানে ব্রেক হয়ে গেছিল। এই লাইফ এসে সেটা কমপ্লিট করলে। এরকমই দেখা যায় কার্মিক রিভেঞ্জ, যে কার্মিক রিভেঞ্জটা তোমার বাবা তোমার সঙ্গে নিয়েছে, যেটা তুমি ওনার সঙ্গে করেছিলে। মেইন তোমার যে প্রবলেমটা ছিল, সেটা তোমার বাবাকে নিয়ে সমস্যাটা হচ্ছিল, যারা প্রাইম ছিল। আর সেই কার্মিক রিভেঞ্জটা এখন এসে তুমি বুঝতে পেরেছো যে এই সাইকেলটা কমপ্লিট করার পরে তোমার এই কার্মিক রিভেঞ্জটা আস্তে আস্তে কমে যাবে, কারণ সেখানেও জাস্ট যে হায়ার সেলফ থাকে বা যার সোলটা থাকছে, যখন তুমি সরি বলেছো সে হয়তো অ্যাকসেপ্ট করেনি সেই মুহূর্তে, বা আস্তে 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 এই লাইফে দেখবে যে প্রবলেমস গুলো কমে যাচ্ছে, অনেকটাই কমে যাবে। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে এই এপিসোডটা করে, কারণ অনেক এক্সপিরিয়েন্স পাওয়া যায়, অনেকে অনেক রকম ভাবে এক্সপিরিয়েন্স নিতে পারে। সব সময় যে আগের জন্মে মা এই জন্মে স্বামী এরকম ঘটে না, বিভিন্ন রকম সোল বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করতে আমাদের লাইফে আসে। প্রেজেন্ট লাইফে প্রচুর লোকের ক্যারেক্টার প্লে করতে আসে। আগের লাইফে হয়তো তার ক্যারেক্টার আলাদা ছিল, এই লাইফে সে অন্য একটা ক্যারেক্টারে আসছে। শুভ্রা, খুব ভালো লাগলো এপিসোডটা করে। আরেকটা কথা লাস্ট বলে দিই, ওই লাইফে যে আমি কাজ করতাম, মানে ওই লাইফে যে পুলিশ এসে আমাকে ধরার ব্যাপারটা ছিল, আমি কিন্তু এখন এই লাইফে যে কাস্টমসে কাজ করি সেটাও পুলিশ রিলেটেড হয়ে গেছে। কাজটাও কিন্তু ওই লাইফে আমার যে বিয়েটা হয়নি, এই লাইফে কিন্তু আমার লাভ ম্যারেজই হয়েছে। খুঁজে খুঁজে ওই সোলকে ধরে নিয়ে আসা হয়েছে, কারণ মানে অদ্ভুত ভাবে পুরোটাই ওই তুমি যেটা বললে যে যেগুলো আমাদের করা হয়নি, অসমাপ্ত কাজগুলো অনেক সময় কিন্তু আমরা এসে এই লাইফে, এবং যদি পিএলআর না করতাম তাহলে কিন্তু জানতে পারতাম, অ্যানসারটা পেতে না। কারেক্ট। প্রত্যেকটা হয়তো তোমার সেই টাইমটা এসে গেছিল, যে টাইমে তোমার জানার দরকার ছিল যে কেন হয়েছে। পিএলআরও কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে তোমার
কর্মার সঙ্গে লিঙ্ক থাকে। সবাই চাইলে কিন্তু দেখতে পায় না, Okay. বা সবাই চাইলে যে দেখতে পাবে এরকম কোনো ব্যাপার নেই, বা যার সময় এসছে দেখার সে দিব্যি দেখতে পাবে। কারণ আমি যখন তোমার সঙ্গে সেশনটা যখন ছিলাম তখন আমি দেখেছি তুমি খুব স্মুথলি, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট ছিল তার মধ্যেও তুমি স্মুথলি ঢুকে গেছিলে একটা ট্রান্সে, যেটা অনেকের অনেক সময় লাগে সেই ট্রান্সে ঢোকার জন্য। এপিসোডটা শেষ করার একদম সময় চলে এসছে। আমি শুধু একটা কথাই বলবো যে দাদা যে কাজটা করেন, মানে দাদা আমার লাইফটা পুরো চেঞ্জ করে দিয়েছেন, এবং দাদা যে কাজটা করে পুরো জেনুইন। আমরাও অনেক সময় ভাবি যে কোনো ফেক হচ্ছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা, দাদার সঙ্গে কিন্তু আমার কোনো রকম ব্লাড রিলেশন নেই। আমি একটা হঠাৎ করে একটা অকেশনে দাদার সাথে আমার পরিচয় হয়, এবং তারপরে জানার পর মানুষটার প্রতি কিন্তু আমার ট্রাস্টটা অটোমেটিক্যালি এসে গেছিল। আমাকে কাউকে বিল্ড আপ করতে হয়নি যে উনি পিএলআর করেন বা উনি দেখান বা এই পডকাস্ট হয়, যেগুলো আমরা অটোমেটিক্যালি না এটার মধ্যে দিয়ে গেছিলাম। তো পুরো থ্যাংক ইউ দাদা তোমাকে। Most যদি welcome. তুমি না থাকতে বোধহয় আমার লাইফটা এত ভালো হতো না। Most থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আপনাদের কেমন লাগলো এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানান আমাকে নিচে। আর আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা ভয়েস করে পাঠিয়ে দেবেন। আমরা হরর এপিসোডের জন্য বলছি আপনাদেরকে, ইভেন আপনাদের যদি কোনো স্পিরিচুয়ালও ঘটনা ঘটে থাকে সেটাও আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডের সামনে শুক্রবার ঠিক রাত 9টার সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।